This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠার। এই 1 ঘন্টা টান টান খবর, কোনো রকম ব্রেক নয়। তবে শুধুমাত্র আমি নয়, আমার সঙ্গে আমার দুই সহকর্মীও থাকছে, মঞ্জিরা এবং লিমা। দেখুন, গতকাল যদি দেখা যায় প্রায় 24 ঘন্টা হতে চলে, মানে 6:40 থেকে 6:52 মধ্যে দিল্লির রাজধানী একেবারে লালকেল্লা কেঁপে উঠলো, ভয়ানক বিস্ফোরণ হলো। এই 24 ঘন্টাতে তদন্ত ঠিক কোন পথে এগোলো? এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এটা সন্ত্রাসবাদী হামলা, এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান তাই করা হচ্ছে এবং এর সঙ্গে জৈশের যোগ রয়েছে। লালকেল্লার কাছে বিস্ফোরণ সম্ভবত আত্মঘাতী হামলা এবং ফিদায় হামলা। ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত সূত্র মারফত? আমার সহকর্মী সায়ন্ত আমার সঙ্গে রয়েছে। সায়ন্ত, যদি বিস্ফোরক ভর্তি গাড়ি সেখানে নিয়ে যাওয়া হয় লালকেল্লার মতো জায়গায়, ফরিদাবাদে সকালে ছিল গাড়িটি, তারপর সেটা সন্ধ্যেবেলায় পৌঁছে গেল দিল্লির লালকেল্লার কাছে, কেউ কিচ্ছু জানতে পারলো না কিভাবে সেই বিস্ফোরক নিয়ে গেল? ঠিক কোন পথে তদন্ত প্রক্রিয়া এখন এগোচ্ছে? দেখো, মূলত দুটো বিষয় তোমাকে ভাগ করে বলি। এক হচ্ছে কিভাবে গাড়িটা পৌঁছালো। মূলত 8:13 নাগাদ হরিয়ানা দিল্লির যে সীমান্ত, অর্থাৎ বদরপুর সীমা টোল প্লাজা বর্ডার, সেই বর্ডার ক্রস করে এবং দিল্লিতে প্রায় 11 ঘন্টা সেই অবস্থান করে হচ্ছে এই উমর নবী এবং বিভিন্ন জায়গা ঘুরে জনবহুল এলাকাগুলো, মূলত কাশ্মীরি গেট, লালকেল্লা সহ একাধিক যে জনব্যস্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে ঘোরে এবং একদম শেষে গিয়ে দুপুরবেলা উমর নবী লালকেল্লা গেটের পার্কিং লটে দাঁড়িয়ে যায় এবং তারপর সেখান থেকে আবার বেরিয়ে আসে 3 ঘন্টা থাকার পর। সেই বেরিয়ে আসার পর আবার যখন ঢোকার চেষ্টা করে তখন রেড সিগন্যাল হয় এবং ধীরে ধীরে সেই যখন পার্কিং লটের দিকে যাওয়ার সময় বিস্ফোরণ হয় এবং এইটা মূলত ও প্রায় 11 ঘন্টা কিন্তু দিল্লিতেই ছিল। স্বাভাবিকভাবে এর তো প্রশ্ন উঠছে, কারোর নজরে পড়লো না, তাহলে ইন্টেলিজেন্স কী অবস্থায় রয়েছে? এটা নিয়ে তো বড় প্রশ্নই থাকছে, কারণ যে পরিমাণ বিস্ফোরক সেই গাড়িতে ছিল তাতে কিন্তু বড় আকার দেখা দিতে পারত। এবার দ্বিতীয় বিষয়টা আসি যে এই ঘটনা তদন্ত প্রকৃতি কী পথে এগোচ্ছে। দেখো, এই ঘটনার সঙ্গে জৈশের যে সরাসরি যোগ রয়েছে তার নিঃসন্দেহে মনে করছেন তদন্তকারীরা, কারণ আদিল, শাহিন, উমর নবী এবং মুজাম্মিল 4 জনই জৈশে মোহাম্মদের জঙ্গি সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। জৈশে মোহাম্মদের নাম জড়িয়ে যাচ্ছে এবং জৈশের মহিলা গোষ্ঠীর মাথা যদি কাউকে বলা হয় সেটা বলা হচ্ছে আমাদের ভারতের মাথা হচ্ছে এই শাহিন এবং এই শাহিনই কি কোথাও এই বিস্ফোরণের মাথা হিসেবে কাজ করেছে? সেই প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তরগুলো ইতিমধ্যে খোঁজার চেষ্টা হচ্ছে। আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো সায়ন্ত। সায়ন্ত উমর নবীর কথা বলছিল। সেই উমর নবী তার মাকে ইতিমধ্যেই তলব করেছে গোয়েন্দারা এবং শুধুমাত্র তাই নয়, তার বাবা এবং ভাইকেও আটক করা হয়েছে এবং নমুনা, মানে এখনো পর্যন্ত যে নমুনা সংগ্রহ করা হয়েছে ঘটনাস্থল থেকে তার সঙ্গে ডিএনএও মিলিয়ে দেখা হবে, এমনটাই জানা যাচ্ছে। আরও কি তথ্য পাচ্ছি আমরা? তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। তন্ময়, এখনো পর্যন্ত এই যে মাকে ডেকে আনা হয়েছে, তলব করা হয়েছে, বাবা ভাইকে আটক করা হয়েছে, পেছনে কি কি কারণ উঠে আসছে এখনো পর্যন্ত? দেখো, পরপর 4টি কারণ খোঁজ করছে গোয়েন্দারা। এক, এই বাবা ভাই যাতে আটক করা হয়েছে এবং মাকে ডেকে পাঠানো হচ্ছে ডিএনএর জন্য, যে ডিএনএর নমুনা সংগ্রহ করা হবে। বাবা ভাই মা সব জায়গা থেকে ডিএনএ সংগ্রহ করা হবে যাতে কোথাও মিসম্যাচ কিংবা অন্য কোনো প্রবলেম যাতে না থাকে বা কোনো রকম ধোকা দেওয়ার জায়গা না থাকে। 1, 2, বাবা এবং ভাইকে জিজ্ঞাসাবাদ করা হবে যে উমরের কোন কোন ক্ষেত্রে কি কি তারা নজরে এনেছে, কোনো যোগসাযোগ আছে কিনা। তাদেরকে জেরা করলেই কিন্তু বেশ কিছুটা বুঝতে পারবে গোয়েন্দারা যে কোনো যোগাযোগ ছিল কিনা বা কোনো লোকজন বাড়িতে আসতো কিনা, কারণ এক্ষেত্রেও বিভিন্ন ধরনের ফুটেজ সংগ্রহ করছে গোয়েন্দারা। 3 নম্বর বিষয় যেটা হচ্ছে যে এর আগে সে কোথাও সফর করেছে কিনা, বাইরে কোথাও গেছে কিনা, বাইরের দেশে গেছে কিনা এবং তার বাইরেও এলাকাতে কোনো জায়গায় হয়তো বাড়ি থেকে 1 মাস 1.5 মাস 2 মাস ছিল না, সেই জায়গাগুলো জানার চেষ্টা হচ্ছে গোয়েন্দারা। 4 নম্বর বিষয় যেটা হচ্ছে এই যে দেহাংশ পাওয়া গেছে, যার ডিএনএ মিলিয়ে দেখার কথা, অর্থাৎ যেখানে জৈশের নাম উঠে আসছে, যেখানে কাশ্মীরের একাধিক স্লিপার সেলের কথা উঠে আসছে, যেখানে পুলওয়ামা যোগ পাওয়া যাচ্ছে, ফরিদাবাদ যোগ পাওয়া যাচ্ছে, সেখানে এই উমর আর কোন কোন জঙ্গি সংগঠন বা কোনো জায়গা থেকে বা কাউকে এখনও হেল্প করেছে কিনা বা সেখানেও কোনো রকম বিস্ফোরক আছে কিনা, অর্থাৎ তার যে সার্কেল, তার যে ক্ষেত্র,
তাদের যে ক্লাস্টার ডক্টরদের নিয়ে সেই জায়গাটার খোঁজ করার জন্য এই মুহূর্তে মরিয়া গোয়েন্দা, যে কারণে বাবা ভাই আপাতত ধন্যবাদ। আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে দিয়ে রাখতে চাইবো। দিল্লিতে বিস্ফোরণের পরও আবারও বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং ওই একই জায়গা থেকে ফরিদাবাদে যেখানে 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল, এবার সেক্টর 56 থেকে সেখানে আবারও বিস্ফোরক উদ্ধার হয়েছে। এই মুহূর্তে আরো একটা বড় খবর, সেক্টর 56 থেকে আবারও বিস্ফোরক উদ্ধার ঠিক ফরিদাবাদেই। আপনাদেরকে আমরা বারংবার বলেছি যেখান থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছিল এবং সেটা 2900 কেজি ছিল। এবং যে জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে সেইখানে পৌঁছে গিয়েছিল TV9 এর প্রতিনিধি। সেখানে কি ছবি ধরা পড়েছে এবার আপনাদের সামনে রাখবো। दिल्ली में ब्लास्ट के बाद हरियाणा के फरीदाबाद के धौज इलाके में भी पुलिस पूरी तरीके से सक्रिय है। ये वही धौज गांव है जहां से सोमवार को 2900 किलो विस्फोटक बरामद किया गया था। आप देखेंगे कि धौज गांव में इस वक्त सड़कों पर पुलिसकर्मी मौजूद है और दुकानों की भी चेकिंग की जा रही है, लोगों की बाकायदा चेकिंग की जा रही है। इस पूरे दिल्ली ब्लास्ट का जो तार है वो हरियाणा के फरीदाबाद से जुड़े हुए हैं, क्योंकि धौज गांव में ही 2900 किलो विस्फोटक मिले थे और ये भी शक किया जा रहा है कि जिस विस्फोटक का इस्तेमाल किया गया है अमोनियम नाइट्रेट वही यहाँ धौज गांव में मिला था। जिसके बाद आप देखेंगे कि फरीदाबाद में जो पुलिसकर्मी हैं वो एक एक दुकानों की यहाँ पर तलाशी ले रहे हैं। दरअसल जो डॉक्टर अदील और डॉक्टर मुजम्मिल थे उनकी गिरफ्तारी के बाद जो है बड़ी मात्रा में यहाँ से विस्फोटक और हथियार, इसके अलावा टाइमर 20 मिले थे और डॉक्टर उमर जो कि फरार इनका चौथा साथी था वो था। लेकिन अब ये साफ हो रहा है धीरे धीरे कि डॉक्टर उमर ही वो शख्स है जो कि कार चला रहा था I-20 जिसको ब्लास्ट किया गया है। तस्वीर से भी साफ हो चुका है, यानी कि कहीं ना कहीं दिल्ली ब्लास्ट का कनेक्शन फरीदाबाद के इस धौज गांव से भी जुड़ता हुआ नजर आ रहा है। उमर जो है वो मुजम्मिल के साथ मिला हुआ था। ये लोग एनक्रिप्टेड चैट से बातचीत करते थे और कहीं ना कहीं ये लोग इन लोगों का ब्रेन वॉश किया जा चुका था और उसके बाद ये लोग आपस में जुड़े हुए थे और इस तरीके से बड़ी मात्रा में इन्होंने 2900 किलो एक विस्फोटक जो है वो बरामद किया था। जिसके बाद आप देखेंगे कि धौज में भी लगातार जो पुलिसकर्मी हैं वो एक एक जगह सर्च ऑपरेशन चला रहे हैं। कैमरामैन अमित के साथ पुनीत शर्मा, TV9 भारतवर्ष, फरीदाबाद। দেখুন একটা বিষয় জানিয়ে রাখি, দিল্লি বিস্ফোরণে কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে পাক যোগ। এই যে উমরের কথা হচ্ছে, মানে যে গাড়ি চালাচ্ছিল সেই উমর কিন্তু আইইডি বিশেষজ্ঞ ছিল এবং এর পেছনে এই গোটা ঘটনার পেছনে কি জৈশ-এ মোহাম্মদের কোথাও হাত রয়েছে? কারণ এই উমরের বন্ধু হচ্ছে শাহিন শাহিদ, যে শাহিন শাহিদ ভারতে যে মহিলা উইং রয়েছে জৈশের সেই মহিলা উইংয়ের প্রধান। এদেশে মহিলাদের মগজ ধোলাই করে জঙ্গি কার্যকলাপে সামিল করত সে, অর্থাৎ উমর, শাহিন শাহিদ এছাড়া বাদ বাকি যে সমস্ত নাম উঠে আসছে তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু একটা জৈশের লিঙ্ক পাওয়া যাচ্ছে। তাই দিল্লি বিস্ফোরণের হামলার পিছনে জৈশের যোগ রয়েছে কিনা সেই বিষয়টাই ইতিমধ্যে তদন্ত করে দেখছে আধিকারিকরা। এই ডক্টর উমর এর সঙ্গে জঙ্গি যোগ এবং অবশ্যই কাশ্মীর যোগ পাওয়া যাচ্ছে এবং এখান থেকে কি জানা যাচ্ছে জম্মু থেকে ডাক্তারি পড়েছে উমর, ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করত উমর এবং 2900 কেজি বিস্ফোরক উদ্ধারের পরে উমরের সঙ্গে মোজাম্মেল ও শাহিন শাহিদাকে গ্রেফতার করে পুলিশ। তারপরই ফরিদাবাদ থেকে পালিয়ে যায় উমর। আজ ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে যায় পুলিশ, জিজ্ঞাসাবাদ করা হয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে আর এখানে দাঁড়িয়ে রাখবো আপনাদের আরো একটা বড় খবর। এই বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট, কিন্তু শুধু কি অ্যামোনিয়াম নাইট্রেট না, আমরা গতকাল থেকে এক্সপার্টদের সঙ্গে কথা বলছি, তারা বারংবার এই বিষয়টা উল্লেখ করছে শুধুমাত্র অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে বিস্ফোরণ হয় না, তার সঙ্গে কিছু মেশাতে হবে। আর এখানেই যারা এই নাশকতা চালিয়েছে তারা মিশিয়েছিল হচ্ছে জ্বালানি তেলের মিশ্রণ। তার কারণ বিস্ফোরণ স্থল থেকে কোনো রকম কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি, আর এই স্প্লিন্টার ছাড়া কিভাবে বিস্ফোরক। সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সিজার, এটা কি তাহলে নতুন কৌশল? নতুন কৌশল বলা যায় না, এটাকে এএনএফও বলা হয়। এএনএফও একটা পুরনো পদ্ধতি।
যেখানে অ্যামোনিয়াম নাইট্রেট এবং যে কোনো জ্বালানি, সেটা ডিজেল হতে পারে, 96:4% এটাকে মিশ্রণ তৈরি করা হয় এবং মিশ্রণটা অত্যন্ত মানে ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লোসিভ হিসেবে যথেষ্ট পরিচিত। এর আগেও বিভিন্ন সময় এটাকে ব্যবহার করা হয়েছে ভারতেও সন্ত্রাসবাদের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। এর আগে পুনে বেকারি ব্লাস্টের ক্ষেত্রে 2012 সালে, 2011 সালে বিস্ফোরণ, মুম্বাই যে জাভেরি বাজারের বিস্ফোরণ, সেখানেও ব্যবহার করা হয়েছে। কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে এখানে কোনো ধরনের স্প্লিন্টার ব্যবহার করা হয়নি। এটাই কোথাও গোয়েন্দাদের ভাবাচ্ছে। তার কারণ কোথাও মনে করা হচ্ছে এটা কি তাহলে নতুন কোনো পদ্ধতি, যেখানে এই অ্যামোনিয়াম নাইট্রেট এবং জ্বালানির মিশ্রণটাকে অনেক বেশি প্রেসারে রেখে, যার অভিঘাতটা অনেক বেশি বাড়ানো হয়েছে স্প্লিন্টার ব্যবহার না করেও। সেটা নতুন কোনো কৌশল কিনা সেটাই কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন। ধন্যবাদ। দেখুন, দিল্লি বিস্ফোরণের এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং কি বলুন তো, সব থেকে বড় ব্রেক থ্রু এখনো পর্যন্ত এই যে জঙ্গিয়া যে বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণের সঙ্গে একজন মহিলা ডাক্তারের যোগ পাওয়া যাচ্ছে, শাহিন, এবং মনে করা হচ্ছে যে শাহিনই এই হামলার মাস্টার মাইন্ড। সম্ভবত নাশকতার জন্য 30 থেকে 40 লক্ষ টাকা জোগাড় করেছিল এই শাহিনী। বেশ কয়েকবার জম্মু কাশ্মীরেও যায় শাহিন। খবর সূত্রে শাহিনের গাড়ি থেকে উদ্ধার হয়েছে AK-47। পাক যোগে এখনো পর্যন্ত সন্দেহভাজন 39 জনকে আটক। 4 রাজ্যে ATS হানায় উদ্ধার ডিজিটাল ডিভাইস। দেখুন, এই শাহিন শাহিদের কিন্তু এই একটা মাত্রই পরিচয় নয় যে সে জৈশের মহিলা উইং এর মাথা এখানে ভারতে। জানো তো, মাসুদ আজহারের বোন মানে সাদিয়া আজহার, যার বরের সঙ্গে কান্দাহারে প্লেন হাইজ্যাকের একেবারে সরাসরি যোগাযোগ রয়েছে, সেই সাদিয়া আজহারের খুব ঘনিষ্ঠ হচ্ছে শাহিন শাহিদ। এবং সে এই বিস্ফোরণের জন্য কি কোথাও দিনের পর দিন টাকা জোগাড় করেছিল। এবং যা খবর পাওয়া যাচ্ছে, এই শাহিন শাহিদ মূলত রিক্রুটমেন্টের কাজ করতো। সাদিয়ার স্বামী ইউসুফ আজহারের কথা বলছিলাম আপনাদেরকে, যে কান্দাহার বিমান অপহরণের মাস্টার মাইন্ড, সেই সাদিয়ার স্বামী ইউসুফ আজহার, সেই সাদিয়ার সঙ্গে যথেষ্ট যোগাযোগ ছিল এই শাহিন শাহিদের। আমাদের সঙ্গে গেস্ট রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি যে জৈশের মহিলা উইংটা কিন্তু বেশ অ্যাক্টিভ হচ্ছে, তারা কিন্তু অন্যরকম ভাবে ভাবছে। কিন্তু এই শাহিন শাহিদের সঙ্গে সাদিয়া আজহারের যোগটা, মানে এই সরাসরি যোগটা কতটা উদ্বেগজনক। কারণ একজন শাহিন শাহিদ নয়, একটা আলফালা বিশ্ববিদ্যালয় নয়, এরকম বেশ কয়েকটি আরো প্রতিষ্ঠান নিশ্চয় রয়েছে, আরো বেশ কয়েকজন শাহিন শাহিদ হয়তো আমার দেশে লুকিয়ে রয়েছে। এটা তো একদম নেগলেক্ট করা যায় না। নিশ্চয়ই যে যে ঘটনাগুলো আমাদের সামনে আসছে, আমার মনে হয় এই যারা ভারতের নাগরিক হয়, এরা প্রত্যেকেই ভারতের নাগরিক, তারাই ভারতকে ভেতর থেকে ভাঙতে চায়, ভারতকে অশান্ত করতে চায়। এবং আমরা দেখছি যে আলফালা ইউনিভার্সিটির নামে প্রহসন, এটা আমার মনে হয় 2014 পর এরা ইউজিসি থেকে এরা সার্টিফাইড হয়, এই আলফালা ইউনিভার্সিটি। এবং সামনে বহু সংখ্যালঘু ছেলেমেয়েরা এখানে পড়তে যায়। সেখানে পড়তে যাওয়া বইয়ের বদলে এদের কোনো না কোনো জায়গা থেকে আমার মনে হয় বই থেকে সরিয়ে এদের হাতে অস্ত্র শস্ত্র, র্যাডিক্যালাইজেশনের মৌলবাদের দিকে কিন্তু এই ছেলেমেয়েগুলোকে, সংখ্যালঘু ছেলেমেয়েদের নিয়ে যাওয়া হচ্ছে। এবং তাদের যা টিচার, যারা পড়াতে যাচ্ছে, ডাক্তার, ডিপ্লোমা হোল্ডার যে প্রফেসর আছে, টিউটার আছে, এই ডক্টর খালিল, এই বিভিন্ন যে সংস্থাগুলো আছে, তাদের মধ্যে কিন্তু আমরা দেখছি যে পেছন থেকে কোথাও না কোথাও লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে আইএসআই কোথাও না কোথাও একটা প্রভাব, একদম ওপার থেকে তারা বলছে, তারা এপারে থেকে করছে। এবং শুধুমাত্র আলফালা বিশ্ববিদ্যালয় নয়, এই শাহিন শাহিদ বলুন, মুজাম্মিলের কথা বলুন, আদিলের কথা বলুন, এরা কিন্তু বিভিন্ন এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে। সূত্র মারফত একের পর এক সেই তথ্যগুলোই সামনে আসছে। কিন্তু এই শাহিন শাহিদ সম্পর্কে আরো কিছু তথ্য আমাদের কাছে এসছে, এবার সেগুলো আমরা দর্শকদেরকে এক এক করে জানাতে চাইবো। 2006 মানে একটু আমরা পিছিয়ে গিয়ে জানাবো যে কোথায় কোথায় সে ছিল, কোথায় কোথায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ছিল। কানপুর মেডিকেল কলেজে, সেখানে 2006 ফার্মাকোলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কানপুর মেডিকেল কলেজে যান। এবং তারপরে 2013-তে হঠাৎ করেই শাহিন নিখোঁজ হয়ে যায়। আর তারপর আলফালা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পদে যোগ দেয় শাহিন। কিন্তু হঠাৎ করে কেন বেপাত্তা হয়ে গেছিলেন, কেন নিখোঁজ হয়ে গিয়েছিলেন, এই সম্পর্কে জঙ্গি যোগ রয়েছে কিনা সেটা নিয়ে তদন্তকারীরা কিন্তু ইতিমধ্যেই খোঁজ চালাচ্ছে। দেখুন, আরো তথ্য পাচ্ছি আমরা। কি পাচ্ছি শাহিন সম্পর্কে, যে পারভেজ আনসারি শাহিনের ভাই,
পারভেজ আনসারি শাহিনের ভাই জয়েশ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এই শাহিন এবং পারভেজ, যদিও এখনো পারভেজের খোঁজ পায়নি পুলিশ। लगातार नए इन्फॉर्मेशन सामने आ रहे हैं। इस वक्त की सबसे बड़ी जानकारी ये है कि शाहीन शहीद के घर पर एटीएस की पूरी टीम जो है और पुलिस अधिकारियों की टीम यहाँ पर पहुंची है। काफ़ी चहल पहल आपको यहाँ पर दिखाई देगी। और उससे भी बड़ी जानकारी जो कि शाहीन के पिता ने बातचीत में दी है वो ये कि परवेज अंसारी जिसके घर पर रेड हुई थी सुबह, जम्मू कश्मीर की पुलिस और एटीएस की ज्वाइंट रेड जिसके घर पर मकान पर हुई थी, जहाँ की तस्वीरें भी हमने आपको दिखाई, वो शाहीन का ही भाई है। यानी भाई और बहन दोनों इस नेटवर्क से जुड़े हुए थे। इस तरह की जानकारी सामने आ रही है। परवेज की तलाश फिलहाल पुलिस कर रही है और अब शाहीन के घर पर यहाँ पर पहुंची है एटीएस की टीम। हालांकि शाहीन के पिता का कहना है कि बहुत पहले वो यहाँ से चली गई थी, लेकिन उसके बावजूद यहाँ पर उसका आना जाना निश्चित तौर पर था और इसी वजह से यहाँ पर एटीएस की टीम और पुलिस की टीम पहुंची है। परवेज अंसारी की अभी भी तलाश है और उसके पिता ने खुद ये स्वीकार किया है कि उनका सबसे छोटा बेटा परवेज अंसारी है और वो यहाँ घर से अलग रहता है। जहाँ पर जिस लोकेशन पर से हमने परवेज अंसारी का मकान दिखाया था वहाँ पर परवेज अंसारी रहा करता था और भाई और बहन दोनों इस नेटवर्क से जुड़े हुए थे। एक बड़ी जानकारी ये सामने आ रही है, यानी कि खुद जो शाहीन के पिता ने सारे राज ये खोले हैं उसके बारे में पूरी जानकारी दी है और यही पूछताछ के लिए इस वक्त यहाँ पर एटीएस और पुलिस की टीम भी पहुंची हुई है। आसपास में आप देखेंगे कि लोगों का जमावड़ा लगा हुआ है और संकरी गलियों से होते हुए आप देखेंगे कि एक छोटा सा कोने पे मकान, आपको पीले रंग का जो मकान दिख रहा है वही शाहीद का मकान है और इस वक्त वहाँ पर सामने पुलिस की घेराबंदी है। अंदर एटीएस की टीम जो है वो मौजूद है, उनके पिता घर पर मौजूद है, उनके पिता से इस वक्त बातचीत कर रही है, पूछताछ कर रही है और तमाम उन पहलुओं को तलाशने की कोशिश कर रही है जिसमें शाहीन की इन्वॉल्वमेंट जो है इस पूरे नेटवर्क से हो सकती है, उसकी क्या भूमिका हो सकती है और तमाम ऐसी जानकारियों को इकट्ठा करने की कोशिश एटीएस के द्वारा लगातार यहाँ पर की जा रही है। नहीं बताएंगे आप कोर्ट से ऑर्डर ले आइए तो भी नहीं बताएंगे। क्या बात हुई सर, अभी क्या बात हुई? कुछ नहीं कहना है। अभी क्या बात हुई? हमें कुछ कहना ही नहीं है। अभी आई थी जो टीम, क्या बात थी? अरे अपनी सफाई में कुछ तो रखिए। हमारी सफाई हमारा दिल है, बस मेरे दिल की बात जानते हैं। দেখো, দিল্লির বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনা নিয়ে একের পর এক আপডেট আছে এবং জোরদার ধরপাকড় চলছে। সেই সমস্ত ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরবো। তবে জানেন তো, কলকাতায় ইতিমধ্যে নাকা তল্লাশি চলছে। যে লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই লালকেল্লার আশেপাশে প্রচুর হোটেল ছিল, কিন্তু এই মুহূর্তে কলকাতার বিভিন্ন হোটেলে নাকা তল্লাশি চলছে। সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সুশোভন। আমরা সেই ছবি দর্শকদের সামনে তুলে ধরছি। ঠিক কোন বিষয়গুলো মূলত সেখানে নজরদারির আওতায় আনা হচ্ছে? দেখো, একেবারেই তোমাকে দেখাবো যে একেবারে দেখা যাচ্ছে যে দিল্লির ঘটনার পর লালবাজারের তরফ থেকে প্রত্যেকটি থানাকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি হোটেলে যাওয়ার জন্য। হোটেলে মূলত কারা আসছেন, কারা সেখানে থাকছেন, কোত্থেকে আসছেন, কি উদ্দেশ্যে আসছেন, আরও গুরুত্বপূর্ণ কি কি প্রয়োজনীয় নথি তারা এখানে সাবমিট করছেন, সেই নথিগুলো আদৌ যাচাই হচ্ছে কিনা সেগুলো মূলত এই মুহূর্তে নিউ মার্কেট থানায় এসছে। তুমি দেখতে পাচ্ছ কর্তব্যরত অফিসার যিনি রয়েছেন তিনি একেবারে হোটেলের থেকে যে ডকুমেন্টসগুলো সেগুলো জানার চেষ্টা করছেন। মানে এই ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট পাবো 6 নম্বর স্যার। পুরনো গেস্ট রেগুলার আসে, আপনি বললাম একটু সে আমরা একদম জিজ্ঞাসাবাদ চলছে, তল্লাশি চলছে, আমরা সেই অ্যাম্বিয়েন্সও শোনাচ্ছি দর্শকদের। আপনারা ফাঁকা রুমগুলো চেক করেন? ফাঁকা রুম বলতে যে মুহূর্তে গেস্ট চেক আউট করলো তারপরে আমার ওয়েটার, সুইপার, ইভেন আমাদের রিসেপশন পার্সন যায় গিয়ে রুমগুলো চেক করে আসে। করেন মানে চাবি কোথায় থাকে? এই যে ভ্যাকেট রুমগুলোর চাবি কোথায়? রুম চাবি এখানে থাকে, কোনোভাবে এখান থেকে যতক্ষণ না রুম লাগে চাবি দেওয়া। তুমি বুঝতেই পারছো যে একেবারে পুঙ্খানুপুঙ্খ জানা হচ্ছে যে কারা এসছেন, কি কারণে এসছেন, তারা নতুন কিনা, তারা এইবার প্রথমবার এসছেন কিনা, তারা ডেইলি কাস্টমার কিনা, ডকুমেন্ট মানে হার্ড কপি দেখানো হয় কিনা, চাবি যেগুলো মানে ফাঁকা ঘরগুলো, সেই ফাঁকা ঘরের চাবি ঠিক কোন জায়গা থাকে, এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য নেওয়া হচ্ছে। কারণ এই মুহূর্তে প্রত্যেকেই সতর্ক। তাই কলকাতার হোটেলে আমরা দেখলাম পুলিশের তল্লাশির ছবি। এই মুহূর্তে নিউজরুম থেকে আরো একটা তথ্য দিয়ে আপনাদের আরো একটা ব্রেকিং দিয়ে দিল্লি বিস্ফোরণের ক্ষেত্রে আরো এক ডাক্তারকে আটক করা হয়েছে। শ্রীনগর থেকে তাকে আটক করা হয়েছে এবং উমরের বন্ধু সাজাদ আহমেদ মোল্লাকে শ্রীনগর থেকে আটক করেছে পুলিশ। সাজ্জাদ সহ 4 ডাক্তার পাকড়াও এবং দিল্লি বিস্ফোরণে এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা 8।
কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গেও। কর্নেল চৌধুরী, এই যে আমরা সাধারণ মানুষ, তারা জানি যে কোনো কারণে, যে কোনো ছোট ছোট বিষয়ে আমরা কিন্তু ডাক্তারের কাছে যাই এবং প্রায় নিজেদেরকে সমর্পণই করে দিই। এই জায়গায় দাঁড়িয়ে জঙ্গি ডাক্তার যারা নাকি প্রাণ বাঁচান, তারাই প্রাণ নিচ্ছেন, মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই প্রশ্নটা কি আমার জন্য ছিল? হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ, আমরা এই একদম সঠিক বলেছেন। ডাক্তার প্রফেশন, এই যে প্রফেশন, সেটাকে আমরা আর যেন নিচে না করি। এদের আর আমরা মানে সমস্ত যে গণমাধ্যম আছে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, এদের যেন আমরা ডাক্তার বলি আর না বলি, এদের যেন আমরা বলি যারা জঙ্গি। এই শাহিন একটা জঙ্গি, যে মোহাম্মদ রাথার একটা জঙ্গি। এদের ডাক্তার বলে, ডাক্তারদের যে প্রফেশন, সেটাকে আমরা আর ভারতবর্ষে অন্তত নিচু করতে চাই না। কারণ ডাক্তার আমাদের কাছে একটা অন্য সমাজে, একটা অন্য জায়গায় আমরা ডাক্তারদের রাখি। তারা আমাদের প্রাণ বাঁচা, তারা আমাদের সুস্থ করে তোলে। তাদের কাছে অনেক আশা নিয়ে ভারতবাসী যায়, তাদের চেম্বারে যায়। এখানে যারা ডাক্তার বলে নিজেদের গণ্য করে, তারা সেটা একটা টেরার মডিউল হিসেবে গণ্য হয়ে ভারতকে ভাঙার চেষ্টা করেছিল, ভারতকে অশান্ত করার চেষ্টা করেছিল। সামনে ইউনিভার্সিটিতে পড়াশোনার নাম করে, যেখানে বই নিয়ে পড়াশোনা হয়, সেখানে গোলা বারুদ বন্দুক নিয়ে এরা সব বিভিন্ন ছেলে মেয়েদের হাতে তুলে দিচ্ছিল। তো নিশ্চিতভাবে এদের আর ডাক্তার বলা সঠিক কিনা এই প্রশ্ন কিন্তু আমি রাখলাম। কারণ এরা সমাজের জন্য এই যারা আইএসআই দ্বারা, যারা এই জঙ্গি সংগঠনের দ্বারা যাদের মস্তিষ্ক একদিকে চলে গেছে, যারা ভারতকে ভাঙতে চায়, ভারতকে বিভক্ত করতে চায়, আমার মনে হয় তাদের ডাক্তার বলে আর সম্মান দেয়া আমাদের আরো বেশি। এবার আমরা নজর রাখবো প্রধানমন্ত্রীর বক্তব্যের দিকে, কারণ ভুটান সফরে গিয়ে কড়া বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। দিল্লি হামলার তীব্র নিন্দা করেছেন এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী এও জানিয়েছেন দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। শুনুন কি বলেছেন। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। এরপর অমিত শাহর বক্তব্যের দিকে নজর রাখতে হবে, কারণ অমিত শাহ ইতিমধ্যে বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এবং তারা এই বিষয়টির দিকে নজর রাখছেন। যেখানেই লুকিয়ে থাকুক খুঁজে বার করে চূড়ান্ত শাস্তি দিতে হবে, আধিকারিকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। আমরা তো আজকের বক্তব্য শোনালাম, কিন্তু অপারেশন সিঁদুরের পর ঠিক কি বক্তব্য রাখা হয়েছিল তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্পষ্ট বলেছিলেন, যদি কোনো রকম জঙ্গি নাশকতামূলক ঘটনা ঘটে আমার দেশে, তাহলে কিন্তু সেটা অ্যাক্ট অফ ওয়ার হিসেবেই দেখা হবে। পেহেলগাঁও হামলার পর হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী, অপারেশন সিঁদুর সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের নীতি, ভারতের জঙ্গি হামলা হলে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। ঠিক কি বলেছিলেন শুনুন। ऑपरेशन सिंदूर आतंक के खिलाफ भारत की नीति है। ऑपरेशन सिंदूर ने आतंक के खिलाफ लड़ाई में एक नई लकीर खींच दी है, एक नया पैमाना, न्यू नॉर्मल तय कर दिया है। पहला, भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा। हम अपने तरीके से, अपनी शर्तों पर जवाब देकर रहेंगे। हर उस जगह जाकर कठोर कार्रवाई करेंगे जहां से आतंक की जड़ें निकलती हैं। শুনলেন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন, রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন কাউকে ছেড়ে কথা বলা হবে না। ঠিক এরকম একটা জায়গায় পাক যোগ এই দিল্লি বিস্ফোরণের সঙ্গে যখন প্রমাণিত হচ্ছে, সামনে চলে আসছে, ঠিক তখনই ভয়ে কাঁপছে পাকিস্তান। কারণ আরও একটা কি অপারেশন সিঁদুরের মতো ঘটনা ঘটতে চলেছে, ঠিক সেরকম একটা জায়গায় জানা যাচ্ছে যে লাহোর এবং সিয়ালকোটে পাক সেনার জোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে এবং
2 থেকে 3 জন কোর কমান্ডারকে তাদেরকেও রদবদল করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সায়ন্ত, আমরা কি জানতে পারছি? দেখো, যেটা জানা যাচ্ছে যে পাকিস্তান সেনার তরফে এক বড় মুভমেন্ট শুরু হয়েছে শিয়ালকোট, লাহোর, মুলতানের মধ্যে, এবং যেটা জানা যাচ্ছে যে পাক সেনা প্রধান আসিফ মুনিরের নির্দেশে এই বড় মুভমেন্ট শুরু করেছে পাকিস্তান সেনা। মূলত আরেকটা বিষয় যেটা জানা গিয়েছে যে অন্তত 2 এবং 3 কোর কমান্ডার মোতায়েন করছে স্ট্র্যাটেজিক পজিশনে। প্রতিটি কোরে 2 থেকে 3 জন ডিভিশন সেনার নেতৃত্বে লেফটেন্যান্ট, কর্নেল এবং জেনারেল পদমর্যাদার আধিকারিকরা। বৃহস্পতিবার মানে গতকাল রাত থেকে কিন্তু এই মুভমেন্ট শুরু হয়েছে, যেটা আমি সকালেও জানিয়েছিলাম যে আকাশ সীমায় পাকিস্তান নোটাম জারি করেছে, এবার সেনা মুভমেন্ট শুরু করলো। যদিও ভারতও পিছিয়ে নেই, যেটা জানা যাচ্ছে ভারতের তরফেও কিন্তু রাজস্থান সীমান্ত এবং জম্মু কাশ্মীর সীমান্ত একটা সেনা মুভমেন্ট। ভয় কাঁপবে না কেন পাকিস্তান? কারণ ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে একেবারে ভারত পাক সীমান্তে জম্মু কাশ্মীর এলাকায় এই সমস্ত জায়গায় বাড়তি ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে এবং সেনা ছাউনিগুলোতে এই মুহূর্তে বাড়তি ফোর্স রয়েছে। আমরা এক্সাক্ট জায়গাগুলোর কথা আপনাদেরকে বলে রাখতে চাইবো। উরি, দ্রাস, বাটলিক এই সমস্ত জায়গায় ইতিমধ্যেই বাড়তি সেনা মোতায়েন হয়েছে। জম্মু কাশ্মীরের সীমান্ত লাগোয়া সমস্ত ছাউনিগুলোতে সেনা সমাবেশ বাড়ানো হচ্ছে, সেনা সূত্রে এমনই খবর। এই মুহূর্তে আরো একটা আপডেট আপনাদের সামনে দিতে হবে। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী গোষ্ঠীর বৈঠক এবং আগামীকাল যে সিসিএস এর বৈঠক রয়েছে, সেই সিসিএস এর বৈঠকে কোনো বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। কারণ যে কথাটা বলছিলাম, অপারেশন সিঁদুরের পর বারবার আমরা দেখেছিলাম প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা বারবার বলেছিলেন ভারতের মাটিতে আর কোনো রকম সন্ত্রাস হলে তার অ্যাক্ট অফ ওয়ার হিসেবে দেখা হবে, যুদ্ধ হিসেবে ধরা হবে। তাহলে আগামীকাল যে সিসিএস এর বৈঠক রয়েছে, সেই বৈঠক থেকে কি কোনো বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে, সেদিকেই নজর থাকছে। দিল্লি বিস্ফোরণের পর বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি হয়েছে। গতকালই আপনাদেরকে আমরা জানিয়েছিলাম কলকাতা বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই চেকিং শুরু হয়ে গিয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ এখন কলকাতা, তার কারণ আপনারা জানেন যে টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে এবং দুটো দলই কিন্তু এখন কলকাতায় রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে নিরাপত্তার বিষয়টা এবং উত্তরবঙ্গ, যেটা চিকেন স্নেক বলে জানি, এই জায়গাগুলোতে নিরাপত্তার ছবিটা কি এখন এই মুহূর্তে লাইভ আমাদের দুজন রিপোর্টার আপনাদেরকে সেটা দেখাবে। উত্তরবঙ্গ থেকে প্রসেনজিৎ চৌধুরী রয়েছে এবং কলকাতা ইডেন গার্ডেন্স এর ছবিটা কৌস্তব দেখাবে। আগে আমি কৌস্তবের কাছে জানতে চাইবো, কৌস্তব এই মুহূর্তে ছবিটা কি দেখছো নিরাপত্তা সংক্রান্ত? একেবারে দেখো, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা ইডেন চত্বর। শুধু তাই নয়, দুটো দল অর্থাৎ ভারত এবং দক্ষিণ আফ্রিকা যে টিম হোটেলে রয়েছে, সেই টিম হোটেলেও কিন্তু নিরাপত্তার বজ্রআটুনি। এবং আজকে কিন্তু কলকাতা পুলিশ কমিশনার তিনি এসেছিলেন খোদ ইডেন পরিদর্শনে। নিঃসন্দেহে যেহেতু দিল্লিতে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, যেখানে ব্লাস্টের মতো ঘটনা ঘটেছে, তারপরে কিন্তু কলকাতার সমস্ত জায়গায় যেরকম বাড়তি সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করা হয়েছে, সেটাকে মাথায় রেখে কিন্তু ইডেন গার্ডেন্সকে বাড়তি নিরাপত্তার জায়গা হিসেবে দেখা হচ্ছে। কারণ ভারত দক্ষিণ আফ্রিকা যে শুক্রবার থেকে টেস্ট ম্যাচ শুরু হবে, সেই টেস্ট ম্যাচের জন্য কিন্তু কলকাতা পুলিশ কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। কারণ যে নাকা চেকিং থেকে শুরু করে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন, অর্থাৎ ভারত দক্ষিণ আফ্রিকা যে টিম হোটেলে রয়েছে সেরকম যে সেই জায়গায় যেরকম অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি যে ইডেন গার্ডেন, সেই ইডেন চত্বরেও কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শুক্রবার দিন যখন দর্শকরা প্রবেশ করবেন, সেই দর্শকদের প্রবেশের ক্ষেত্রেও কিন্তু মেটাল ডিটেক্টর, অর্থাৎ দুবার করে তাদেরকে মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে যেতে হবে, অর্থাৎ হাই চেকিংয়ের মধ্যে দিয়ে কিন্তু তারপর তারা গ্যালারিতে প্রবেশ করতে পারবেন। এবং গ্যালারিতেও কিন্তু পুলিশ থাকবে। এবং আজকেও যখন ভারত আর দক্ষিণ আফ্রিকা দুই দল মাঠে প্র্যাকটিস করছিল, সেই সময় গ্যালারিতে কিন্তু পুলিশ আধিকারিকদের দেখা যায়। অর্থাৎ নিরাপত্তার বজ্রআটুনি, কোনো খামতি রাখতে চাইছে না কলকাতা পুলিশ। একেবারে কৌস্তব, তুমি সঙ্গে থাকো, কারণ এই মুহূর্তে কোনো রকম কোনো ফাঁক পুলিশের তরফ থেকে অন্তত দেখা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে প্রত্যেকেই অ্যালার্ট। আমি উত্তরবঙ্গের ছবিটা জানবো, সেখানে কিভাবে মানে নজরদারি চলছে প্রসেনজিৎ চৌধুরী জানাবেন। প্রসেনজিৎ, দেখো, গোটা দেশ জুড়ে হাই অ্যালার্ট করা হয়েছে। একদিকে দিল্লির ঘটনার পর তদন্ত করে দোষীদেরকে গ্রেপ্তার করা, অন্যদিকে গোটা দেশ জুড়ে নতুন করে যাতে এই ঘটনা ঘটতে পারে সেই দিকে দৃষ্টি রেখে বেশ কিছু পদক্ষেপ করা। আমি একদম দেখাবো, দেখো, গতকালকের পর আজকেও কিন্তু সন্ধ্যায় যেহেতু একাধিক দূরপাল্লার ট্রেন এই মুহূর্তে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসবে এবং বারবার এই বিস্ফোরণগুলোকে অ্যানালাইসিস করে গোয়েন্দাকর্তারা বলছেন জনবহুল এলাকাগুলোকে টার্গেট করা হচ্ছে, ভিড়কে টার্গেট করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক সন্ধ্যার পর যখন একগুচ্ছ ভিভিআইপি ট্রেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অভিমুখে যাবে এবং যাত্রীরা প্রবেশ করবেন,
তার আগে অ্যান্টি সাবোটাজ টিমের পক্ষ থেকে কিন্তু এই তল্লাশি, ডগ স্কোয়াডকে নিয়ে আসা হয়েছে, এছাড়া মেটাল ডিটেক্টর নিয়ে পরীক্ষা করা আছে। দেখো রেল পুলিশের যে ডগ স্কোয়াড তারা যেমন কাজ করছে, এদিকটায় দেখাবো মেটাল ডিটেক্টর নিয়ে পুলিশ কর্মীরা প্রত্যেকটি ব্যাগ খুঁটিয়ে চেক করছেন, যে যাত্রীরা এখান থেকে কলকাতা বা অন্যান্য কোথাও যাচ্ছেন তাদের ব্যাগগুলোকে দেখা, তারা কে আছেন, কোথা থেকে কোথায় যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছেন, এই সমস্ত দিকগুলো দেখে নেওয়া। কারণ এই ধরনের ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লির এই নাশকতার পর একদিকে সেই তদন্তকে এগিয়ে নিয়ে যেমন দফায় দফায় বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তেমনি গোটা দেশ জুড়েই কিন্তু হাই অ্যালার্ট করা। একেবারে বাংলাতে আমরা দেখতে পাচ্ছি উত্তর থেকে দক্ষিণ কড়া নজর রাখছে প্রশাসন। নজর রাখো তোমরা।